This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবাইকে লাঠি দিয়ে পেটাতে থাকে, কারোর কান ফাটিয়ে দেয়, আমার যেমন মাথা ফাটিয়ে দিয়েছে। আমাকে ট্র্যাপ করা হয়েছে, আমি কিছু করিনি। মদ খেয়ে এসে এইভাবেই শুরু করে। চাঁদার জন্য জুলুম করা হয়েছে। কোনো রকম কোনো চাঁদার জুলুম করেনি। সিনিয়র অফিসার থেকে শুরু করে সবাই আমরা যারা পেট্রোলিং করে ওরা সব মোটরবাইক দিয়ে করবি। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে চলে এসেছি। আজ জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস। ক্যান্সার এমন একটা রোগ না যেখানে আক্রান্তের পাশাপাশি গোটা পরিবারকে তার বিরুদ্ধে লড়াই করতে হয়। সমাজেও এমন কিছু ক্যান্সার থাকে যার বিরুদ্ধে গোটা সমাজকে লড়তে হয়। হঠাৎ করে ভাবছেন এই কথা কেন বলছি? আজকে আমি আপনাদেরকে আমার পুরনো পাড়ায় নিয়ে যাব, চুচুড়া থানা এলাকার হুগলি ঘাটের মহেশতলা এলাকায়, যেখানে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে রীতিমতো দুষ্কৃতী দৌরাত্ম্য। কিরকম ঘটনা বলবো যেতে যেতে। এই তো আমার কাছে একটা ফুটেজ এসেছে। আজ সকালে কি হয়েছে বলুন তো? ওখানে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এক যুবক মত্ত অবস্থায় ঢোকে, পাড়ার যারা রয়েছেন ক্লাবের সদস্য তাদেরকে মারধর করা হয়, বয়স্ক মহিলার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠছে। এমনকি আমার কাছে এমন ফুটেজ রয়েছে সে হাতে ধারালো অস্ত্র নিয়ে পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। পাল্টা অভিযোগও রয়েছে যে চাঁদার জুলুমের প্রতিবাদ করার জন্য নাকি মত্ত অবস্থায় ওই যুবক সেখানে গিয়েছিল। যদি তাই হয় তাহলে আইন হাতে তুলে নেওয়া কেন? সেই কারণে আমি হটস্পট যাচ্ছি, হটস্পটে গিয়ে আসল কারণ অনুসন্ধান করব। উৎসবের মরশুম, চারিদিকে পুজোর আয়োজন, এবং জানেন তো হুগলির জগদ্ধাত্রী পুজো যথেষ্ট বিখ্যাত। তো সেই ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করে এই পরিস্থিতি। চলুন দেখি, পৌঁছে গিয়েছি মহেশতলা। কেউ আছেন? কেউ আছেন? আমি সবার প্রথমে অভিযুক্ত সৌরভ বেরার বাড়িতে এসেছিলাম। ওই যে সিসি ক্যামেরা, মানে যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন, যাকে ধারালো অস্ত্র হাতে নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে, এলাকার মানুষরাই সেই ভিডিও করেছেন, তার বাড়িতে এসেছিলাম। সেই সৌরভ বেরার বাড়িতে এসেছিলাম না, বাড়িতে কাউকে পাওয়া গেল না। তাহলে তাদের দিক থেকেও বক্তব্যটা আমরা শুনতে পেতাম। মানে আপনি দাদা হন, মানে দেখতে গেলে সৌরভের জাটতুতো দাদা। হ্যাঁ, কারণ আপনাদের বাড়ির একই বাড়ি, এবং আপনার স্ত্রী মাথাতেই মনে হয় 15টা স্টিচ পড়েছে। আমার স্ত্রীর মাথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কালকে এটা সবাই বলেছে, আমি শুধু কতগুলো জায়গা বলছি। কালকে রাত 11:01 পচাই প্রথম ফোনটা আমাকে করে। আমি ফোনটা ধরিনি, ধরতে পারিনি। আবার 5-এ ফোন করে, 11:05-এ। সেই ফোনটা আমি ধরতে পারিনি। 11:06 আমি রিং ব্যাক করেছি। তখন ও আমাকে বলে, ওর ডাক নাম রিন্টু। রিন্টু এসে পাড়ায় বেধড়ক মারছে, আমার কান ফাটিয়ে দিয়েছে, পাড়ার মেয়েদের মারছে। আমি তখন ওকে বলি, ইমিডিয়েট পুলিশে তোরা রিপোর্ট কর, এছাড়া কিছু করার নেই। মানে ও এতটা ফেরোসিয়াস কেন? সে তো ওর ব্যক্তিগত ব্যাপার, আমি কি করে জানবো? মানে ওর ব্যবহার, ওর বন্ধু, ওর দীর্ঘদিন ধরেই ও এটা ফেরোসিয়াস হয়ে গেছে। আচ্ছা। কারণ এটা ওর সুদের কারবার করতো, ওই লোককে টাকা ধার দেওয়া থেকে ইন্টারেস্ট নেওয়া। তার পরবর্তীকালে দেখেছি এপাড়ার প্রচুর লোকজনের কাছ থেকে টাকাপত্র নিয়েছে, বেশি বেশি ইন্টারেস্ট দেবে। এই বিষয়টা আমি বোঝার চেষ্টা করছি যে ওর নেচারটা কিরকম, ওর বন্ধু বান্ধব। দেখুন, এপাড়ার কোনো বন্ধু বান্ধব ওর নেই। কারণ সবার সাথে চিটিং করলে যা হয়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে যে বাড়ি থেকে গাড়ি শুধু তুলে নিয়ে চলে গেছে, বেধড়ক পিটিয়েছে, আবার ফেরত পাঠিয়েছে।
সবার প্রথমে জানতে যাব ঠিক কি ঘটেছিল, হঠাৎ করে কেন এরকম হলো? দেখুন, কালকে রাত্রিবেলা আমাদের জগদ্ধাত্রী মায়ের সাজ পড়ানো হচ্ছিল, তো সেই জন্য ওখানে অনেকেই উপস্থিত ছিল। তো সেই সময় ও হঠাৎ করে এসে সবাইকে গালাগালি খিস্তি এই সমস্ত করতে থাকে। এবং যদি জিজ্ঞেস করেন যে হঠাৎ করে কেন গালাগালি খিস্তি করলো, এটাও নেচার, এই ধরনের কাজ এর আগেও করেছে। আর ওটা করার পরে মানে চড় থাপ্পড় মারামারি এই সমস্ত করা শুরু করে। তো তারপরে যখন আমি পৌঁছই, আমার সাথে আমার মাও ছিল, কারণ আমরা শ্বাসটা শেষ হয়েছে কিনা কমপ্লিট হয়েছে কিনা দেখতে যাচ্ছিলাম। তো আমি গেলে তখন আমার সাথেও কথা কাটাকাটি হয়, গালাগালি খিস্তি দিতে আরম্ভ করে। যখন ঠেলাঠেলি হচ্ছিল মারবে এই ইয়েতে, সেই সময় আমার মা ছাড়াতে আসে, ছেড়ে দিয়ে এসব করিস না এই করতে গিয়ে ও মাকে প্রথমে একটা হাত চালায়, সেখানে মায়ের লাগে, মা সাইডে পড়ে যায়। মাকে তোলার সময় ও তখন সবাইকে মারবে বলে ওই বাঁশের কঞ্চি, বড় মোটা বাঁশ নিয়ে আসে, এবার সেটা মানে এলোপাথারি চালাতে থাকে। আচ্ছা, মানে আমরা একটা ভিডিও পেয়েছি যেখানে দেখা যাচ্ছে ওর হাতে একটা ধারালো অস্ত্রও রয়েছে। লাস্ট মুমেন্টে ওটা যখন ও অলরেডি মানে বাঁশ চালিয়েছে, কয়েকজনকে জখম করেছে, আমার লেগেছে, আমার মায়ের মাথা ফেটে গেছে, মাকে কাপড় দিয়ে চেপে রেখেছি। তো সেই সময়ের পর ও বাড়ি চলে গেছে। তারপরে ও বাড়ি থেকে ওই ধারালো অস্ত্রটা নিয়ে বেরিয়েছে, এবং অস্ত্রটা নিয়ে পাড়াতেও এসছিল, কিন্তু ওটা দিয়ে ও কাউকে কিছু করতে পারিনি, তবে ওটা দিয়ে ও তেড়ে এসছিল। আমি কিছু করিনি, আমাকে একটুখানি পাশে করে আমাকে ট্র্যাপ করা হয়েছে, আমি কিছু করিনি স্যার। মানে আপনাকে শুধু পুলিশ শুধু না, তাহলে চাঁদার জন্য জুলুম করা হয়েছে। কে করেছে? রিতম বেরা, শান্তনু দেব, জল বাবাই যার নাম, পচাই, আপনার কি নাম? এরা সবাই আমাকে জুলুম করেছে। ওই দিক থেকেও পাল্টা অভিযোগ করছে যে কোথাও একটা চাঁদা নিয়ে নাকি, মানে এটা কি? যদি আমাদের পাড়ার প্রত্যেকটা বাড়িতে বাইক নেন, ইভেন কাল সন্ধ্যেবেলাও আমি আমাদের এখানে সেনপাড়ার চাঁদা তুলতে গেছি। আমাদের ৭৪ বছর পুজো হচ্ছে, এখানে যে সমস্ত বাড়ি আছে কেউ কোনোদিনই আপনাকে বলবে না যে মহেশতলা জগদ্ধাত্রী পুজো সমিতি কোনোদিন কারোর কাছে চাঁদার জুলুম করেছে। এটা সব থেকে বড় কথা, নিজেকে বাঁচানোর জন্য, এটা নিজেকে বাঁচানোর জন্য ওর কথা বলা। কারণ আমাদের পুরো পুজোটা হয় বৃত্তি তুলে, মানে সারা বছর ধরে বৃত্তি তোলা হয় প্রত্যেকটা বাড়ি থেকে। সেই কারণে পুজোর সময়ে যে একটা বাল্ক অ্যামাউন্ট যে চাঁদা দেওয়া, সেই জিনিসটা কখনোই আমাদের কাছে ইয়ে হয় না। আচ্ছা, আপনার মায়ের সঙ্গে একটু কথা বলা সম্ভব হবে যদি একটু বেরোতে পারে? কি হয়েছে তোমার? কি হয়েছে? শরীর ঠিক আছে? হালকা মানে ব্যথা আছে, আস্তে আস্তে কথা বলছি, মাথাটা ভারী, হাঁটা চলা কম করছি। পাড়ার মধ্যে এরকম সৌরভ কিরকম ছেলে যে মানে আপনাকেও রেয়াত করলো না, এইভাবে কেউ মারতে পারে একজন মানুষকে? ঘটনাটা আমার ছেলে উপস্থিত হয়েছে, তার আগে অলরেডি অনেকক্ষণ ধরেই ওটা হচ্ছে, আমরা কিচ্ছু জানি না। হঠাৎ ফোন এসেছে, আমার ছেলে ছুটেছে, আমিও ছেলের পেছনে ছুটেছি, ওকে বারণ করা হয়েছিল। কিন্তু সব তো পাড়ায় মহিলা বলা, শুধু শুনলাম ওখানে মহিলাদের মারধর হচ্ছে, তারপর মহিলাদের আউট করা হওয়ার পর তারপর পুরুষ মানুষদের কারো কান ফাটিয়েছে। আমার ছেলে যাওয়ার পর দেখো, তুমি যদি আমায় মারতে যাও আমি নিশ্চয়ই তোমাকে মারবো, এই ব্যাপারটা হয়েছে। আচ্ছা, তারপর তোমার আদলা ইট বাঁশ এইসব দিয়ে আমার ছেলেকে যখন মারতে গেছে, আমাকে তো তাকে বাঁচাতেই হবে। এই করতে গিয়ে আমার কাছে ডান্ডা লেগেছে, আমি ছিটকে পড়েছি। কি আছে ওর এই পাড়ার লোকজনের প্রতি বা পাড়ার ওর অভ্যেসটাই এরকম। অস্ত্র নিয়ে ওই যে ধারালো অস্ত্রটা তো যা খুশি হয়ে যেতে পারে, হ্যাঁ মার্ডার হয়ে যেতে পারত। আমার মাথার উপর দিয়ে গেছে বলে স্টপ হয়েছে, ওই সময় সঙ্গে সঙ্গে পুলিশ এসে গেছিল, না হলে আরো কিছু বিপদ হতো, প্রাণহানি হতো। সবার আগে জানবো শরীর কেমন আছে এখন? শরীর একটু ব্যথা তো রয়েছেই। আচ্ছা, এই একটা ভিডিও আমাদের কাছে এসেছে, এটাই কি মূল অভিযুক্ত, এই যে হলুদ জামা পরা? হ্যাঁ হ্যাঁ। ওর নাম কি? ওর নাম হচ্ছে সৌরভ বেরা। সৌরভ বেরা। এই মানে হঠাৎ করে এসে আপনাদের উপর হামলা করলো কেন? মদ্যপান করে এসে হঠাৎ করে, মানে আমরা তো পুজো মণ্ডপে আড্ডা মারছিলাম, আড্ডা বেড়ে যে যার মতো সবাই বাইরে, যে মহিলারাও সব ছিল। এবার বাড়ি যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম যে এলো,
এসে হাঁটতে এসে গালাগাল খিস্তি করতে শুরু করে দিল, অকথ্য ভাষায় গালাগাল যেরকম করে। আমরা বলতে গেলাম যে কেন তুমি এরকম গালাগাল করছো, এ করছো, বলতেই আমাকে একটা চল লাগিয়ে দিল। পাশে থান ইট পড়েছিল, পেছন থেকে তুলে এনেছে থানিরটাকে তুলে দাদাকে মারতে গেছে, আর আমি সেটাকে ধরতে গেছি, উল্টে আমাকে কানের মধ্যে ভাড়াং করে বসে দিয়েছে। মানে আপনাকে থানির দিয়ে মারা হয়েছে। আমি আরো একজনের সঙ্গে কথা বলে এলাম যার মাথায় 15খানা স্টিচ পড়েছে। পুরনো কোনো রাগ কিছু কি ছিল, না হলে এতটা হিংস্র এবং এই সব কিছুর বহিঃপ্রকাশ আপনাদের উপর? হ্যাঁ, পুরনো রাগ বলতে আমি কিছু বুঝতে পারছি না। এবার ওর কাছে সবাই টাকা ধার নিত, মানে ধার, মানে ও আমার কাছ থেকে টাকা নিত, সুদে খাটাতো। আচ্ছা, ঠিক আছে। এবার টাকা পেতাম, সেটা আমরা গিয়ে বলেছিলাম ভাই টাকা দাও, ভাই টাকা দাও, টাকাটা কেন ইয়ে করে। এখন তো ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু একদিন তো জেল থেকে বেরোবেন। সামান্য টাকারই যদি ডাকটা থাকে, তা সেটা যদি বহিঃপ্রকাশ এরকম হয়, এবার জেলে পাঠালেন, তারপর কি হবে? সেটা নিয়ে তো আমরা খুব মানে ভয় রয়েছি যে আমরা মানে আদেও আমাদের প্রশাসন আমাদের চেয়েছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন যতটা আমাদের করবে আমরা তো তার জায়গায় আমরা দ্বারস্থ হয়েছি। এবার আমাদের তো আর কিছু উপায় নেই। গতকাল ওই ঘটনার সময় কিন্তু অনেক মহিলাও ছিলেন, আপনারা কি ভয় আছেন? হ্যাঁ, আমরা একটু ভয় পেয়ে, মানে জেল থেকে বেরিয়েও হয়তো ফেরত আসার মতো হয়ে যাবে, আমাদের সেটাই একটা ভয়। মানে কালকে তো ওখানে মহিলারা যারা ছিল তাদের উপরেও হামলা। আমার উপরেও করেছে। আচ্ছা, হ্যাঁ, আমি ওই ইট নিয়েছিল, আমি ছেলেকে মেরেছে বলে আমি বলতে গেছি, তখন বলছে এখানে তুমি চলে যাও এখান থেকে। আমাকে বলছে যে তুমি কেন এসছো, ইটটা ধরে আছে মারবার জন্য। হ্যাঁ, দিয়ে তারপর আমাকে সবাই সরিয়ে দিল। বাড়ি থেকে একটা কাটারি নিয়ে এসে আবার বসলো। আর সেই ভিডিওটা দেখেছি, মানে কাটারি কাস্তে মানে কাস্তে নিয়ে এসে আবার বসলো। সবাই ভয়তে তখন আর মানে আর ওর কাছে কেউ এগোচ্ছে, তার মধ্যে পুলিশ এসে গেছে। যদি একটু এদিক ওদিক হতো, হ্যাঁ, তাহলে সবাই কেউ আর এগোচ্ছে না ওখানে। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার হচ্ছে। মানে এই পাড়ার মধ্যে এভাবে অস্ত্র নিয়ে ঘোরাফেরা দেখেছেন এত দিন? কোনোদিন না। আমার তো 26 বছর বয়স হয়ে গেল, দাদারা আরো বড়, অনেক বড়, আমার বাবার বয়স 60-এর উপর, এখানে জেঠুরা আছে তারা আরো বড়, কেউ কোনোদিন আজ অব্দি তো দেখেনি। মানে কালকে সৌরভ ছেলেটা এরকম, মানে এরকমই নেচার, এরকমই। আগে কোনোদিনও অশান্তি আপনাদের সঙ্গে? না না। যখন উনি এই ঘটনা ঘটাচ্ছে, ওনার বাড়ি থেকে কেউ আসে? না না, কেউ আসে, উনি একাই ছিল। পঞ্চমীর রাত, জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি চলছে, হঠাৎ করে এখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক কি হয়েছিল, কখন ঘটেছিল তা জানাবেন। আপনি যদি একটুখানি পরিষ্কার করে বলেন যে আপনারা কোথায় ছিলেন, উনি কোথা থেকে এলেন, বিষয়টা একটুখানি বুঝতে চাই। ওনার বাড়ি তো এইদিকে, উনি এদিক থেকে এলেন। হ্যাঁ, এসে আমরা তো এখানে আড্ডা মারছিলাম, এই জায়গাটা আড্ডা মারছিলাম, এই জায়গাটা আপনারা ছিলেন। আচ্ছা, আর এখানে দুজন বসেছিলেন। আচ্ছা, ঠিক আছে, বয়স্ক লোক। এবার এসে তাদেরকে গালাগালি খিস্তি করাতে আমরা এগিয়ে আসি, তখন যে কি হলো এরকম গালাগালি খিস্তি করে, তখন আমার বলতেই আমাকে তখন অ্যাটাক করে। তারপরে ওখান থেকে অ্যাটাক করে এবার সবাই তারপরে একে একে দলে দলে আসে। এবার ওখান থেকে রীতিমতো এইখানে যখন দাদাকে মারতে যায়, হ্যাঁ, মানে ইটটা তুলে আমি আটকাতে গেলে ওই ইটটা দিয়ে আমার কানে ভাড়াং করে মেরে দেয়। যা হচ্ছে সব এইটুকুর মধ্যেই যা হয়। তারপর তো সে ইট রেখে চলে যায়। তারপর আমরা যেটা দেখছি যে কাস্তে হাতে যখন সে ফিরে আসে, সেটা তখন বাড়ি থেকে। হ্যাঁ, সেটা কোথা থেকে? ওই যে ওইখানে বাড়ি। হ্যাঁ, বাড়ি থেকে এসে কোথায় বসে? এইখানটায়, এই মণ্ডপটাতে। হ্যাঁ, আমরা অলরেডি যা নোন ক্রিমিনালস আছে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া আমরা শুরু করেছি এবং ওদের ট্র্যাকিং করা হচ্ছে। এখানে কেউ নোন ক্রিমিনালস এখানে না ঢুকে সে ব্যবস্থা করা হয়েছে। আর যারা এখানে এরকম ধরনের কাজ করে, আমাদের পুলিশ সিভিল ড্রেসে থাকবে এবং সিসিটিভি ক্যামেরাও থাকবে, সিভিল ড্রেসে থাকবে, এর উপরে বাড়তি নজর রাখা হবে এবং এর ধরনের কিছু লোক যদি থাকে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হবে। হুগলি চন্দননগরে কিন্তু এই সময় উৎসবের মরশুম, জানেন তো, কারণ আমি ঠিক যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, আমার ডান হাতে হচ্ছে চন্দননগরে যাওয়ার রাস্তা এবং গঙ্গা পেরোলে নৈহাটি, সেখানেও পুজো, মানে সেখানে বোট পুজো, আর চন্দননগর মানে গঙ্গার এপারে
জগদ্ধাত্রী পুজো হচ্ছে। অর্থাৎ আলো জ্বলতে শুরু করে দিয়েছে উৎসবের মরশুমে, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য চন্দননগর কমিশনারেটের কমিশনার তিনি কিন্তু আগেই সতর্ক করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে ইতিমধ্যেই বেশ কয়েকজন অপরাধীকে, দাগে অপরাধী যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করার কাজও হয়ে গিয়েছে। তারা যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করতে পারে সেই সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এই চন্দননগরে মোট 177টা, মানে চন্দননগর এবং ভদ্রেশ্বর মিলিয়ে মোট 177টা পুজো কমিটি রয়েছে, 177টা বড় পুজো, এছাড়া আরো ছোট ছোট পুজো তো রয়েছে। তাই এই বিষয়টা মাথায় রেখে ইতিমধ্যে কিন্তু নজরদারি জোরদার করা হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে, জায়গায় জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছে, আর ইতিমধ্যেই তো বেশ কিছু জায়গায় নো এন্ট্রিও শুরু হয়ে গিয়েছে। যাই হোক, সিকিউরিটি ব্যবস্থা যথেষ্ট নিরাপদ যাতে থাকে সেই সমস্ত ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে। তবু এই ধরনের ছোটখাটো ঘটনাগুলো এড়ানো যাচ্ছে না। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়।